যে বিশ্বে যত দুর্ভিক্ষ হয় কোন দুর্ভিক্ষে খাবারের অভাবে লোক মারা যায় না, এটি হচ্ছে মোদ্দা কথা। শুধু লোক মারা যায় ওই ওই সময় যারা ডিস্ট্রিবিউশন চ্যানেলে থাকে, সরকারে যারা থাকে, তাদের ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটে। এখন শেখ হাসিনা সম্পর্কে যে মানুষের যে ধারণা, উনি এই অর্থনৈতিক অভ্যুত্থানটা উনি সামাল দিতে পারবেন না, এবং যেটা ধেয়ে আসছে একই 1974 সালের পুনরাবৃত্তি কিন্তু ঘটবে। আলটিমেটলি চায়না এবং ভারত তারা এখন টাকার বিনিময়ে যেটা দিচ্ছে এটা হচ্ছে একটা ডিপোজিট টাইপের। তার মানে বাংলাদেশকে বলছে যে তোমার যদি ডলার সংকট, তোমার হাতে যখন ডলার আসবে তখন তুমি আমাকে ডলারটা দিয়ে দিও, কারণ এই বাংলা টাকা নিয়ে চায়না এবং ভারত কিন্তু আলু ভর্তা করে খাবে না। আমরা যদি সার্ভিস দিই, আমরা বাংলাদেশের জনগণকে সার্ভিস দিব, আমরা ভারতের সার্ভিস দিব না। এবং এটিও সম্ভব, যেটি সম্ভব করেছে ভুটান, যেটি সম্ভব করেছে নেপাল, যেটি সম্ভব করেছে মালদ্বীপ, যেটি সম্ভব করেছে শ্রীলঙ্কা, যেটি করেছে পাকিস্তান, যেটি করেছে আফগানিস্তান, যেটি করেছে মায়ানমার। শুধু আমরা পারি নাই, শুধুমাত্র শেখ হাসিনার এই খামখেয়ালি এবং তার এই ক্ষমতায় থাকার যে লিপ্সা এবং এটা অসাংবিধানিক বা একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য এই ভারত কিন্তু তিলে তিলে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনি যে তিস্তা প্রকল্পের কথা বললেন, এটা নিয়েও আমার কাছে আরেকটি কৌতুক মনে পড়লো। সেটি হলো আমরা যখন ছোট ছিলাম, বা এখনো আমাদের গ্রামে প্রবাদ আছে, যেহেতু আমাদের চন্দন নন্দীও বাংলায় কথা বলে, আমরা যেহেতু বাঙালি, চন্দন নন্দীও হয়তো এটি জানবেন। আমরা অনেক সময় বলি যে শিয়ালের কাছে মুরগি পুষতে দেওয়া। তার মানে আপনার ধরেন মুরগির একটা খামার আছে যেখানে মুরগি আছে 50টা, আপনি একটা শিয়ালকে বললেন যে তুমি পাহারা দিবা যাতে এই মুরগিগুলোকে যেন অন্য শিয়াল বা অন্য কেউ যেন খেয়ে না যেতে পারে। তাহলে আপনি 50টা মুরগি পাহারা দেওয়ার জন্য যে শিয়ালকে দায়িত্ব দিবেন, ওই 50টা মুরগি কিন্তু এক সময় একটা মুরগিও কিন্তু থাকবে না। তো যেখানে তিস্তা প্রকল্প বা তিস্তা প্রজেক্ট আমাদেরকে ভারতকে কেন্দ্র করে, বা ভারত যে সমস্ত সিদ্ধান্তগুলো নেয় বা যেগুলো পদ্ধতিগুলো নেয়, আমাদের সেই ক্ষেত্রে আমাদের যখন তাদের পানি দরকার পড়ে না, পানি আমাদেরকে ছেড়ে দেয়, যখন আমাদের পানি দরকার তখন তারা পানি আটকে রাখে। তাহলে আপনি এখন ভারতকে বলছেন, এবং ভারত তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা নাকি আমাদের তিস্তা প্রকল্পে সহায়তা করবে, এবং তারা একটা কারিগরি কমিটি পাঠাবে তিস্তা প্রকল্পটা করার জন্য। তাহলে আপনি ভারতকে যদি এই তিস্তা প্রজেক্ট করার জন্য যদি আপনি তাকে দায়িত্ব দেন বা তার সহযোগিতা নেন, তাহলে এটিও কিন্তু শিয়ালের কাছে মুরগি পুষতে দেওয়া হবে হাসিনা। এখন এখন আমাদের ডক্টর জি, আমাদের ডক্টর আমি যদি একটু অ্যাড করে দিই, জিল্লুর সাহেব যা বললেন যে এই যে টেকনিক্যাল কমিটিটা হবে, এটা কি আরেকটা স্টেপ নেওয়া হলো যাতে কি এই তিস্তার ব্যাপারটা যাতে সামহাও আটকে যায়, যাতে কি কোনোভাবে এটার বাইরে না যেতে পারে ইমিডিয়েটলি, যে এই টেকনিক্যাল কমিটিটা যতদিন অবধি কাজটা না সারবে সেটা অন্য কাউকে বা আমাদের ভারতকে অ্যাওয়ার্ড করা যাবে না ফাইনালি। জি, চন্দন নন্দী ধন্যবাদ। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু এই ইস্যুগুলো এত আমি ভুলে গিয়েছিলাম, তো আপনি আমাকে মনে করায় দেওয়ার জন্য এটি কিন্তু ধন্যবাদ। আমি কিন্তু চন্দন নন্দীর সাথে আমি একাত্মতা প্রকাশ করি এবং ওনার এই কথাটাকে আমি সমর্থন করছি। এই যে ভারত যে টেকনিক্যাল কমিটি পাঠালো, এই টেকনিক্যাল কমিটি দিয়ে চায়না যাতে এখানে ইনফিল্ট্রেট করতে না পারে, চায়না যাতে ঢুকতে না পারে, কারণ আলটিমেটলি ভারতের কিন্তু এই সক্ষমতা নাই। কারণ তিস্তা প্রকল্পে যে পরিমাণ বিনিয়োগ দরকার, সেই বিনিয়োগ ভারত সরকারের পক্ষে এইটা ইনভেস্ট করার সক্ষমতা নাই। এই ক্ষেত্রে যেটা আমার চন্দন নন্দী যেটা বলে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি একজন ভারতীয় নাগরিক হয়ে উনি এই ধরনের কথা বললেন। আমি চন্দন নন্দী আপনাকে সশস্ত্র সালাম জানাই যে আপনি এই ধরনের একটা কথা বলেন, এবং আমি ওনার সাথে একাত্মতা প্রকাশ করছি। এবং এটি মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটি হবে হিসেবে ওনার যেটা দায়িত্ব মনে হচ্ছে উনি সেভাবেই ওনার যুক্তি তুলে ধরেছেন। জি, আর যেটা হলো যে ভারত যেটা ভাবছে এটা শেখ হাসিনাকে কৌশল করে। শেখ হাসিনা তো ওই যে আমি যেমন আগে বললাম যে আমাদের সবাই 18 কোটি জনগণের ধারণা শেখ হাসিনা ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এখন প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা অর্থনৈতিক অভ্যুত্থান কিছুই করতে পারবেন না, যেটা পারেন নাই ওনার বাবা পারেন নাই। ওনার বাবা কিন্তু 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল এবং দুর্ভিক্ষে যে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিলেন, তখন কিন্তু যে অমর্ত্য সেনের যে অমর্ত্য সেন গবেষণা করে প্রমাণ করে দেখিয়েছেন 1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষে যে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, সেখানে খাবারের অভাবে কেউ মারা যায় নাই। খাবার এনাফ ছিল, খাবারের কোনো সংকট ছিল না, কিন্তু লোকজন মারা গিয়েছে। খাবারগুলো তারা পায় নাই, খাবারগুলো পৌঁছায় নাই বিকজ অফ দ্য ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন
এবং ওই সরকারের যে দুর্নীতি বা আমাদের ওই সময় যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আশেপাশে যে ওই যে লেসপেন্সারটা ছিল, এদের এই দুর্নীতির কারণে এই খাবারগুলো আমাদের প্রান্তিক পর্যন্ত পৌঁছায় নাই। এই কারণে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল। এইটাই ছিল অমর্ত্য সেনের গবেষণার বিষয়বস্তু, এবং এই কারণেই উনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে যে বিশ্বে যত দুর্ভিক্ষ হয়, কোন দুর্ভিক্ষে খাবারের অভাবে লোক মারা যায় না। এটি হচ্ছে মোদ্দা কথা। শুধু লোক মারা যায় ওই সময় যারা ডিস্ট্রিবিউশন চ্যানেলে থাকে, সরকারে যারা থাকে, তাদের ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটে। এখন শেখ হাসিনা সম্পর্কে যে মানুষের যে ধারণা, উনি এই অর্থনৈতিক অভ্যুত্থানটা উনি সামাল দিতে পারবেন না, এবং যেটা ধেয়ে আসছে একই 1974 সালের পুনরাবৃত্তি কিন্তু ঘটবে। আর আরেকটা যেটা হলো যে ভারত যেটা ভাবছে যে আমি যদি এখন শেখ হাসিনাকে এইভাবে ফ্রি ছেড়ে দিই, তাহলে তিনি চায়নার দিকে চলে যাবে। চায়নাপন্থী হয়ে গেলে ভারতের জন্য সমস্যা। কারণ এখন শেখ হাসিনা চায়নাকে বলেছে আমাকে তুমি ডলার দাও, তোমার তিস্তা প্রজেক্ট যদি লাগে আমি তোমাকে দিব, কিন্তু আমাকে ডলার দাও। চায়না কিন্তু বলে দিয়েছে আমার ডলার নাই, আমি তোমাকে ডলার দিতে পারবো না। ভারতের এই মুহূর্তে এ যাবৎকালের ভারতের ইতিহাসের 75 বছরের সর্বোচ্চ রিজার্ভ $646 বিলিয়ন। এখন ভারত কি আমাদের যদি এত ভালোবাসে, শেখ হাসিনাকে এত ভালোবাসে, আমাদের জনগণকে এত ভালোবাসে, তা এখন কি ভারতকে যদি বলা হয় যে আপনার যেহেতু সর্বোচ্চ রেকর্ড পরিমাণ $646 বিলিয়ন আছে, রিজার্ভ আছে, তাহলে আপনি আমাকে 50 বিলিয়ন রিজার্ভ দেন, দিবে? ভারত দিবে না। আর চায়না ওদিকে বলে দিয়েছে যে আমি $5 বিলিয়ন আপনাকে দিব না, কিন্তু $5 বিলিয়ন সমপরিমাণ ইউয়ানের আপনি প্রোডাক্ট আপনার কাছ থেকে নেবেন। তার মানে আপনি যে মালামালগুলো আমার কাছ থেকে কেনেন, মানে কিনতেন, আপনি এটাই কিনবেন, আমি 100 টাকার জিনিস দিয়ে 120 টাকা লিখে রাখবো, এই আর কি। মানে আপনি তো নিজেকে বেশি চালাক মনে করেন, আমিও আপনার থেকে কম চালাক না। আর ভারতও তখন এক ধাপ এগিয়ে বলেছে বাংলাদেশকে যে তুমি আমার কাছ থেকে যে সমস্ত প্রোডাক্ট গুলো নাও, তুমি নেওয়াটা বন্ধ করো না। তুমি যদি ডলার দিতে না পারো, তাহলে তুমি আমাকে রুপিদের সাথে বাংলা টাকায় এক্সচেঞ্জ করো। কিন্তু এটিও কিন্তু হাসিনা আক্তার, আমি আগের টক শোতে বলেছি, এটি একটি সাময়িক ব্যবস্থা। আলটিমেটলি চায়না এবং ভারত তারা এখন টাকার বিনিময়ে যেটা দিচ্ছে, এটা হচ্ছে একটা ডিপোজিট টাইপের। তার মানে বাংলাদেশকে বলছে যে তোমার যদি ডলার সংকট, তোমার হাতে যখন ডলার আসবে তখন তুমি আমাকে ডলারটা দিয়ে দিও, কারণ এই বাংলা টাকা নিয়ে চায়না এবং ভারত কিন্তু আলু ভর্তা করে খাবে না। তো এই কারণে আলটিমেটলি শেখ হাসিনার এই যে অর্থনৈতিক যে সমস্যাটা, এটা ওই শেখ হাসিনা সম্পর্কে মানুষের যে মিথ, এটা সফল হবে না। আর আরেকটা যেটা বললাম যে ভারত যে আস্তে আস্তে বাংলাদেশ দখল করে নিতে চাচ্ছে, এটাও সফল হবে না যদি শেখ হাসিনাকে ইমিডিয়েটলি ক্ষমতাচ্যুত করা যায়, অথবা শেখ হাসিনা যদি নিজ থেকে যদি পদত্যাগ করে, এবং শেখ হাসিনা যদি সকল দলকে ডেকে, সকল রাজনৈতিক নেতৃত্বকে ডেকে যদি বলে আমরা কেউই ভারতপন্থী হব না, আমরা একটা গণতান্ত্রিক উপায়ে যে দল পাওয়ারে আসবে ওই দলই ক্ষমতায় থাকবে, এবং আমরা বাংলাদেশের জনগণের কথা শুনবো। আমরা যদি চাকরামি করি, আমরা যদি সার্ভিস দিই, আমরা বাংলাদেশের জনগণকে সার্ভিস দিব, আমরা ভারতের সার্ভিস দিব না। এবং এটিও সম্ভব, যেটি সম্ভব করেছে ভুটান, যেটি সম্ভব করেছে নেপাল, যেটি সম্ভব করেছে মালদ্বীপ, যেটি সম্ভব করেছে শ্রীলঙ্কা, যেটি করেছে পাকিস্তান, যেটি করেছে আফগানিস্তান, যেটি করেছে মায়ানমার। শুধু আমরা পারি নাই, শুধুমাত্র শেখ হাসিনার এই খামখেয়ালি এবং তার এই ক্ষমতায় থাকার যে লিপ্সা, এবং এটা অসাংবিধানিক বা একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য এই ভারত কিন্তু তিলে তিলে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং আলটিমেটলি আমি যেমনটি আগেও বলেছি, আপনি কবে ঘুম থেকে উঠে দেখবেন যে বাংলাদেশের ভূখণ্ড ভারতের মানচিত্রে ঢুকে গেছে। ধন্যবাদ।